আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। দাউ দাউ করে জ্বলছে জাহাজ, ভিডিও প্রকাশ হুতির। পোলিওর টিকা দিতে 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল হামাস। সিএনএনকে সাক্ষাৎকার, গাজায় যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন কমলা। যৌনতা দিয়ে রাজনীতিতে কেরিয়ার কমলার, অশালীন আক্রমণ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, ইউক্রেনীয় পাইলট নিহত। গাজা ও ইউক্রেন যুদ্ধে বিপুল মুনাফা করছে পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন, বলছেন চীনের প্রেসিডেন্ট। মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যেই শক্তি বৃদ্ধি করছে দেশের বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী। মেঘালয় থেকে আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার, যা জানালো ভারতীয় পুলিশ। এবং সর্বশেষে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যেসব রাস্তা খোলা, আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। লোহিত সাগরে গত 1 সপ্তাহ ধরে পুড়তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সোনিয়ানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি যোদ্ধারা। এতে দেখা যায় দাউ দাউ করে জ্বলছে জাহাজটির বিভিন্ন অংশ। হুতি যোদ্ধারা জানিয়েছে জাহাজটি সরিয়ে নেয়ার অনুমতি দিতে রাজি তারা। তেলবাহী এই জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমারা। জাহাজটি থেকে তেল বের হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে তেল বের হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। এখনো জাহাজের প্রধান ডকের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। গত 23 আগস্ট থেকে হুতির হামলায় জ্বলছে জাহাজটি। এদিকে গাজার 6,40,000 শিশুকে পোলিওর টিকা দিতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 3 দিনের এলাকাভিত্তিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। আগামী রোববার ওই টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে হুর কর্মকর্তা রিক পিপার কর্ণ জানিয়েছেন। তিনি বলেন, মধ্য গাজা থেকে টিকা দেয়ার কর্মসূচি শুরু হবে। এ সময় সেখানে 3 দিনের যুদ্ধবিরতি হবে। তারপর দক্ষিণ গাজায় টিকা দেয়ার সময় সেখানে 3 দিনের যুদ্ধবিরতি হবে। আর মানবিক সহায়তার প্রয়োজন হলে প্রতিটি জোনে আরেক দিন করে যুদ্ধবিরতি পালন করা হবে। হু জানায়, গাজার অন্তত একটি শিশু টাইপ 2 পোলিও ভাইরাসের কারণে প্যারালাইজড হয়ে গেছে। গত 25 বছরে এই প্রথম সেখানে এ ধরনের রোগের শিকার কাউকে পাওয়া গেল। ইসরায়েলি সামরিক বাহিনীর মানবিক সহায়তা শাখা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সমন্বয়ে এই টিকা দেয়ার কর্মসূচি পালিত হবে। লোকজন যাতে টিকা নিতে মেডিকেল সেন্টারগুলোতে যেতে পারে, সেজন্য এই যুদ্ধবিরতি পালিত হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আবারও বলেছেন তিনি ইসরায়েল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানে চান। কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষা করার সক্ষমতার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার এই অবস্থান বদলাবে না। তিনি আরও বলেন, আমাদের অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি করতে হবে। গত জুলাই মাসের শেষ দিকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। এই বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে তিনি জোরালো বক্তব্য দেন। কমলা বলেন, এই দুঃখজনক ঘটনাগুলোর আমরা মুখোমুখি হতে পারি না। আমরা চুপ করে বসে থাকতে পারি না। ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সুরই শোনা গেছে কমলা হ্যারিসের কণ্ঠে। তিনি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। দেশটি কিভাবে আত্মরক্ষা করে সেটি গুরুত্বপূর্ণ। গাজায় বেসামরিক মানুষ নিহত, মানবিক বিপর্যয়, ধ্বংসযজ্ঞ নিয়ে নেতানিয়াহুর কাছে উদ্বেগ জানান হ্যারিস। প্রসঙ্গত যৌনতাকে ব্যবহার করে রাজনৈতিক কেরিয়ারে উন্নতি করেছেন কমলা হ্যারিস। এমন অশালীন পোস্ট দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায়। এক দলীয় সমর্থকের পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। তারপর থেকেই তোপের মুখে পড়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতি হ্যারিসকে নরকে যাও বলে বিপদ বাড়িয়েছেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। দীর্ঘদিন আগে ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলির স্পিকার উইলি ব্রাউনের সঙ্গে সম্পর্কে ছিলেন কমলা হ্যারিস। যদিও সেই সম্পর্ক টেকেনি, কিন্তু সেই অতীত সম্পর্ক টেনে এনে কুরুচিকর আক্রমণ শুরু করেছে রিপাবলিক শিবির। ট্রাম্পের শেয়ার করা ওই পোস্টে সাফ লেখা রয়েছে, রাজনৈতিক কেরিয়ারে উন্নতির জন্য যৌনতাকে কাজে লাগিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। রাজনীতিতে উন্নতি করার জন্য কমলার হাতিয়ার ছিল মুখমেহান। ওই পোস্টের কমেন্টে কমলা এবং ব্রাউনের সম্পর্ক নিয়ে নোংরা ইঙ্গিত করেন এক রিপাবলিকান সমর্থক। তবে এই প্রথমবার নয়, এর আগেও কমলার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে দেখা গিয়েছে ট্রাম্প এবং তার দলের নেতাদের। তার জেরে ইতিমধ্যেই মহিলা ভোটারদের কাছে অপছন্দের পাত্র হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। যদিও ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলার তরফে এমন আক্রমণ দেখা যায়নি। এদিকে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একটি বড় রুশ আক্রমণ প্রতিহত করার সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে। কিয়েভের সামরিক বাহিনী বলেছে,
এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান হাতে পাওয়ার পর এ ধরনের প্রথম ক্ষতির খবর পাওয়া গেছে। ক্যাপ্টেন ওলেক্সি মেস একজন সেরা ইউক্রেনীয় পাইলট ছিলেন। এই মিশনে তার কল সাইন ছিল মুনফিস। ইউক্রেনে বহুল প্রতীক্ষিত F-16 যুদ্ধবিমান সরবরাহ করার কয়েক সপ্তাহ পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে পাইলট মারা যাওয়ার ঘটনা ঘটল। রাশিয়া সেদিন জ্বালানি খাতকে লক্ষ্য করে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এদিকে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনাটি রুশ আক্রমণ প্রতিহত করতে গিয়ে ঘটেছে বলে মনে হচ্ছে না, তবে পাইলটের ত্রুটি থেকে শুরু করে যান্ত্রিক ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো এখনও তদন্ত করা হচ্ছে। ইউক্রেন তার নতুন নৌবহরের আকার সম্পর্কে বিশদ জানায়নি। প্রসঙ্গত, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলার পর থেকে ইউরোপীয় 7টি বড় অস্ত্র কোম্পানির পাশাপাশি আমেরিকার অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো উল্লেখযোগ্যভাবে লাভ করেছে। ইউক্রেন এবং গাজা যুদ্ধের পর গত 2.5 বছরে আমেরিকা ও ইউরোপের প্রধান অস্ত্র নির্মাতাদের বাজার মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই দেশগুলো একদিকে তাদের মুনাফা এবং অস্ত্র নির্মাণ শিল্প বৃদ্ধির কথা ভাবছে, অপরদিকে বিশ্বের সবচেয়ে দুর্বিষহ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে গাজাবাসী। গাজা এখন দুর্ভিক্ষের দিক থেকে পৃথিবীর সবচেয়ে খারাপ একটি ভূখণ্ড। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। বৃহস্পতিবার সাক্ষাতের পর সুলিভানকে প্রেসিডেন্ট শি বলেছেন, অনেক কিছু বদলে যাওয়া সত্ত্বেও এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। সুলিভানের 3 দিনের এই সফরের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ জোরদার করা। সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুলিভান। শি জিনপিং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভানকে বলেছেন, বড় ধরনের পরিবর্তন সত্ত্বেও চীন ও যুক্তরাষ্ট্র এখনও সুসম্পর্ক উপভোগ করতে পারে। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা, সুস্থ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতিশ্রুতির পরিবর্তন হয়নি। আমাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সমান ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসবে। অন্যদিকে মিয়ানমারের নৃশংস ও রক্তাক্ত গৃহযুদ্ধের ছায়ায় চীন ও অবৈধ মাদক কারবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি বিদ্রোহী বাহিনী বিনা যুদ্ধে দেশটিতে ছড়িয়ে পড়েছে। চলতি বছরের শুরু থেকেই মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে শক্তিশালী ইউনাইটেড ওয়াস্টেট আর্মি তার শতস্থ সেনাকে দেশটির পূর্বাঞ্চলে চীন, লাওস ও থাইল্যান্ডের পাশে শান রাজ্যের কেন্দ্রীয় অংশে নতুন অবস্থানে মোতায়েন করছে। নিরাপত্তা বিশ্লেষক অ্যান্থনি ডেভিস বলেন, অভ্যুত্থানের পর থেকে ইউডব্লিউএসএ আরেক মিত্র বিদ্রোহী গোষ্ঠী শান স্টেট প্রোগ্রেস পার্টির ছদ্মবেশে ও সমর্থনে দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় শানে প্রবেশ করেছে। নতুন খবর হল, এটি কত বড় এবং সাহসী হয়ে উঠেছে। বিশেষ করে যদি ইউডব্লিউএসএ থাই ও চীন সীমান্তে তার 2টি ছিটমহলকে সংযুক্ত করার দীর্ঘদিনের লক্ষ্য অর্জন করতে পারে, তাহলে চীন লাভবান হতে পারে। ডেভিস বলেন, যদি মিয়ানমার যথেষ্ট স্থিতিশীল হয়, তাহলে ইউডব্লিউএসএর ক্রমবর্ধমান প্রসার চীনকে পরিকল্পিত জলবিদ্যুৎ বাঁধ প্রকল্পে এগিয়ে যেতে সহায়তা করতে পারে। কয়েক বছরের মধ্যে এই সম্ভাবনা বাস্তবায়ন হতে পারে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের মধ্যে একজন হলেন ইশতিয়াক আলী খান পান্না। ভারত পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ভারতের মেঘালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যে স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সেটি বাংলাদেশ সীমান্ত থেকে বেশি দূরে নয়। পুলিশের একটি সূত্র আরও জানায়, ইশতিয়াক আলী খান পান্নার ময়না তদন্তের প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে। পূর্ব জৈন্তার পাহাড়ি গ্রাম ভই থেকে পান্নার পচা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ওই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। পান্নার মরদেহের সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে। পান্নার দেহটি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে। তাকে শ্বাসরোধ করে হত্যা নাকি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তা তদন্তের জন্য। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার কপালেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন 3 সপ্তাহের ওপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে ভারত সরকার আপাতত তার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত কি সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা,
যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া। তৃতীয় পথটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। এর মধ্যে ভারতের কাছে উপায় হিসেবে প্রথমটাই যে সেরা, তা নিয়েও অবশ্য কূটনৈতিক মহলে কোনো সন্দেহ নেই। কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটি আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি অনুরোধ আসে, সেটি কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে, তাও একরকম নিশ্চিত। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা এখনো পুরোদস্তুর অব্যাহত রয়েছে। তবে সেটি যদি চট করে সফল নাও হয়, তাহলে দিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না। ভারত এখনো আশা করছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে, তৃতীয় কোনো বন্ধু দেশে গিয়ে থাকতে পারবেন। কিন্তু সেটা যদি কোনো কারণে সেটি সম্ভব না হয়, তাহলে শেখ হাসিনাকে লম্বা সময়ের জন্য ভারতেই রেখে দিতে দিল্লি প্রস্তুত থাকবে। বিবিসি জানতে পেরেছে, শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইউরোপের দু একটি দেশের সঙ্গে ভারত এ বিষয়টি নিয়ে কথা বলেছিল। যদিও এসব আলোচনায় তেমন অগ্রগতি হয়েছে বলে খবর নেই। এরপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারত কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে শেখ হাসিনা নিজে এখনও কোনো দেশে আশ্রয়ের জন্য লিখিত আবেদন করেননি। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে তো নয়, উল্লেখিত দেশগুলোতেও না। তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি তৃতীয় কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজিও হয়, তাহলে কোন পাসপোর্টে তিনি দিল্লি থেকে সেখানে যাবেন? ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বিবিসিকে বলেন, এটি বড় কোনো সমস্যা নয়। বাংলাদেশ সরকার যদি তার পাসপোর্ট বাতিল করে দিয়েও থাকে, ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসেই তৃতীয় দেশে যেতে পারবেন। একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে ভারত যে দ্বিধা করবে না, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দিল্লিতে। তবে এই পদক্ষেপ যদি একান্তই নিতে হয়, তবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কি পড়বে, সেটিও দিল্লিকে খেয়াল রাখতে হবে।